গ্রেফতারের পর সেনা হেফাজতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর। সামরিক আদালতে হবে বিচার, আসামিকে হস্তান্তর করে জানালো ডিবি। ২৪-এর ১৭ জুলাই রণক্ষেত্রে পরিণত হয় দেশ। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে আন্দোলন দমানোর চেষ্টা করে হাসিনা সরকার। পরদিন কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় ছাত্ররা। সরকারকে বিব্রত করতে কিছু শিক্ষার্থীকে ব্যবহার করছে একটি গোষ্ঠী। বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসির অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ইতিহাস ঐতিহ্য বজায় রেখে পুরান ঢাকাকে আধুনিকায়নের পরিকল্পনা। প্রকল্পের খসড়া পরিকল্পনা কমিশনে ৩ মাসে কাজ শুরুর আশা, বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। যোগ্য দল হিসেবেই শিরোপার মঞ্চে আর্জেন্টিনা। ফাইনালেও জ্বলে ওঠার অপেক্ষায় মেসি, লাউতারোরা। ছাড় দেবে না ইয়ামালের স্পেনও। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর বনানী থেকে গ্রেফতার হন এই সেনা কর্মকর্তা। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ডিবি জানায় সেনা আদালতে বিচার হবে মোজাফফরের। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জনতার রাষ্ট্রপতির এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। তৈরি হয় এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরপরই গঠিত হয় সামরিক আদালত। সে আদালতে বিচারের মুখোমুখি করা হয় ১৮ জন সেনা কর্মকর্তাকে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে ১২ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়, কিন্তু সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী পলাতক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতারের খবর জানায় ডিএমপি। কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন জানিয়ে ডিবি প্রধান জানান, সেনাবিধি অনুযায়ী সেনা আদালতে বিচার হবে তার। আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল। নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছেন। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা পরিচয় নিশ্চিত হয়ে সেনাবাহিনী আসে, তার পরিচয় নিশ্চিত হয় এখন তাদের কাছে দিয়ে গেছে। মোজাফফর হোসেন ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে আসা যাওয়া করতেন বলে জানা গেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছে জাতি। রংপুরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনা গণতন্ত্রকে সুসংহত করার উৎস হয়ে থাকবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। এদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিত করবে সরকার। ২০২৪-এর ১৬ জুলাই দেশজুড়ে চলছিল কর্তৃত্ববাদী শাসকের নির্যাতন। প্রতিবাদী ছাত্র জনতার রক্তে রঞ্জিত হচ্ছিল রাজপথ। কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। রাজপথে প্রাণ ঝরে টগবগে যুবক আবু সাইদ, ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ৬ জনের। জুলাইয়ের সেই বীরদের স্মরণ করা হলো শ্রদ্ধা আর ভালোবাসায়। জেলায় জেলায় পালিত হয়েছে নানা কর্মসূচি। রংপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সঙ্গে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আহমেদ আজম খান বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাই হবে গণতন্ত্রকে সুসংহত করার উৎস। আবু সাইদ, এই ওয়াসিম আকরাম সহ ১৪০০ আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা।
দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, তার আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই শাহাদাত বরণের মাধ্যমে পুরো বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের যাত্রা শুরু হয়েছিল। এদিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পরে ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। 2 বছর পর আসার পরও আমরা যে জায়গাতে ছিলাম এই জায়গাতে আছি। সরকারের আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করে থাকছি। জুলাইয়ে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বর্তমান সরকার নিশ্চিত করবে বলে জানান ইশরাক হোসেন। জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময়, সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিটি মেয়র। সেখানে ছিলেন আহত জুলাই যোদ্ধা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আমরা সবাই মিলে তাদের পাশে থাকতে হবে এবং জুলাই অগাস্টের যারা বিপ্লবী যারা আহত হয়েছেন ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। এছাড়া কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, পিরোজপুর, চাঁদপুর, শরীয়তপুর, দিনাজপুর সহ সারা দেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচারণ করে আলোচনা করেন বক্তারা। ওমর ফারুক, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা মানবে না জামাত। শহীদদের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জানান, সংস্কার নিয়ে সরকার সদিচ্ছা দেখালে আবারও শক্তিশালী হবে জুলাই ঐক্য। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। 70% মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই শহীদ দিবসে আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। রাজনৈতিক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে, কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস। শহীদের রক্তে লেখা 24। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নির্মক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। উত্তাল জুলাইয়ে রাজপথে রক্ত দেয়া সহযোদ্ধাদের স্মরণ করেছে ছাত্র শিবিরও। এদিন সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান শিবিরের কেন্দ্রীয় নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার হবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি আত্মসমর্পণের সুযোগ পাবেন না। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন বন্দি প্রত্যর্পণ চুক্তিতে তাকে ফেরত আনার চেষ্টা করছে সরকার। এক্ষেত্রে প্রয়োজন ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা।
2024-এর আগস্টে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই ভারতে আশ্রিত হয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত হাসিনা সম্প্রতি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের আভাস দেন। এরপর থেকেই শুরু হয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা। তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনার আদালতে আত্মসমর্পণের সুযোগ নেই। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে। পলাতক এই আসামি আপিলের সুযোগ পাবেন কিনা তা আদালতের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, দিল্লিতে পলাতক হাসিনার কোনো স্বীকৃত আইন বা অভিবাসনগত অবস্থান নেই। তার কাছে নেই বৈধ ভ্রমণ সংক্রান্ত কোনো নথি। তাকে ফেরত দিতে ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোম্যাটিক সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছার প্রয়োজন। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে। এই দুটো ফলো করেই হয়তো উনি ফেরত আসবে। যদি আসে তাহলে সাথে সাথে অ্যারেস্ট হবে। দীর্ঘ 17 বছর আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইস্যুটি আরও জোরালোভাবে উত্থাপন করবে বাংলাদেশ, বলেন প্রতিমন্ত্রী। গত 17 বছরে জিয়ে রেখে রেখে আরও বেশি ঘনীভূত হয়েছে। দৃশ্যমান করা সম্ভব না। আমাদের আনঅফিশিয়াল চ্যানেলে, অরাজনৈতিক চ্যানেলে, আনডিপ্লোম্যাটিক চ্যানেলে কমিউনিকেশনগুলো চলছে। এদিকে প্রধানমন্ত্রীর নতুন রাষ্ট্রীয় ও দ্বিপক্ষীয় সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কোনো দেশের নতুন সফরের কোনো তারিখ এখনো ঠিক হয়নি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপনের পরিবর্তে আলাদাভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সহ 17 জেলার 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন সহ বেশ কিছু দাবি উপস্থাপন করেন। ভিন্নমত থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের ফল উৎসবে যোগ দিয়ে কথা জানান তিনি। বলেন, নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিটি প্রস্তাবনা মন্ত্রণালয় ধরে ধরে বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। অনুষ্ঠানে ডিআরইউ কমপ্লেক্স তৈরিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। আজকে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সেই বৃহত্তর ঐক্যকে আবারও ধারণ করতে চাই। অবশ্যই আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অটুট থাকবো, একসাথে কাজ করে যাব। সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি গোষ্ঠী। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
কথায় কথায় সচিবালয়ে ঢুকে পড়া নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ায় এই সংকট বেড়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সড়ক আটকে জনভোগান্তি বরদাস্ত করবে না সরকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে তারা সড়ক আটকে বিক্ষোভ করায় বাড়ে জনভোগান্তি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট এ অবস্থায় শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন এবং বিতর্কিত পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুলের জন্য শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেন। ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। সমসাময়িক নানা ইস্যুতে বৃহস্পতিবার সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে একটি গোষ্ঠী শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গোলাপানিতে মাছ শিকার করতে চায়। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থী না। শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে এবং ভারত থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেপ্তার 3 আসামিকে দেশে ফেরানো ইস্যুতে। দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে, যেটা ইউএর সাথে করা হয়েছে। আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব। ভারতে যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। ডিএনএ টেস্টে প্রমাণিত হলে জুলাই শহীদের সংখ্যা বাড়বে এবং ভুয়া প্রমাণিত হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অভিযোগ পাওয়া গেলে আমরা তদন্ত করে অবশ্যই সেটা তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি, শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যার পানি নেমেছে কিন্তু শুকায়নি কৃষকের চোখের জল। কক্সবাজারে 40,000 কৃষকের কাছে এই বন্যা কেবল ফসল নয়, কেড়ে নিয়েছে জীবিকার ভরসাও। তাদের দাবি, ত্রাণ নয়, প্রয়োজন দ্রুত কৃষি পুনর্বাসন। ক্ষতিগ্রস্তদের বীজ ও চারা সহায়তা দিয়ে দ্রুত চাষে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। 1 বছরের স্বপ্ন ছিল ইসমাইল মাহমুদের। 4 কানি জমিতে 8 লাখ টাকা ব্যয়ে চাষ করেছিলেন 3 ধরনের শাকসবজি, কিন্তু কয়েকদিনের বন্যায় ভেসে গেছে সেই স্বপ্ন। পানি নেমেছে, তবে জমি জুড়ে এখন শুধু পৌঁছে যাওয়া ফসল আর লোকসানের দীর্ঘ হিসাব। কলমি শাক, নারী শাক, পুঁই শাক সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? 8 লাখ টাকা খরচ করছি মাটি থেকে, সবগুলো নষ্ট হয়ে গেছে। ইসমাইলের মতো একই পরিণতি কক্সবাজার সদর, রামু, চকুরিয়া, পেকুয়া ও মাতামুহুরি এলাকার শত শত কৃষকের। সবজির ভান্ডার খ্যাত এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায়। 9 দিন পর পানি নেমেছে, কিন্তু মাঠ জুড়ে এখন শুধু নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যতের ছবি। কমপক্ষে 2-3 লক্ষ টাকার বীজ তেলা নষ্ট হয়ে গিয়েছে। খাতকালা শেষ হয়ে গেছে, পানি বন্যা শেষ হয়ে গেছে। 10 লাখ পর্যন্ত মানে হয় ক্ষতি হয়ে ধান, চাউল, শাক সবজি, মাছ টাছ ভেঙে গিয়ে আর 8-10 গিয়ে গিয়ে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনো মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মেলেনি। তাদের দাবি, ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট এড়াতে সরকারের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তারা। মাঠে কোনো কৃষি কর্মকর্তাকে দেখি নেই। অবশ্যই কৃষি কর্মকর্তা এবং যারা কৃষি অফিসার আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। আমাদের আসলে ত্রাণের দরকার নেই। আমরা সরকারের কাছে চাই যে
আমরা যেন খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি। তবে কৃষি বিভাগের দাবি, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ চারা সহায়তা দিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কৃষকদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেটি আমার বলা হচ্ছে, যেহেতু আমাদের আমনের এখনও আমাদের সময় আছে, তাদেরকে হচ্ছে আগাম একটু বীজতলা করার জন্য খুব অতি তাড়াতাড়ি আমরা পরামর্শ দিচ্ছি। তথ্য বলছে, এবারের বন্যায় কক্সবাজারের 43,000-এর বেশি কৃষক এবং 4,211 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপ ফাইনালে এবার ফিনালিসিমার উত্তাপ, যদিও আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। যেভাবে দলগত পারফরমেন্সে ইংল্যান্ডকে হারিয়েছে আলবি সেলেস্তেরা, স্পেনের বিপক্ষে শিরোপার মঞ্চেও তা ধরে রাখতে চায় তারা। যোগ্য দল হিসেবেই আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মনে করেন মেসি, লাউতারোরা। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের রিপোর্ট। Sintiéndome bien, la última Copa América me 1986 বিশ্বকাপে 2 গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ নিয়েছিলেন ডিয়েগো মারাদোনা। ঠিক তার 4 দশক পর লিওনেল মেসির 2 অ্যাসিস্টে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর্জেন্টিনার এই জয়ের পেছনে ইংল্যান্ডের অবদানও কিন্তু কম নয়। 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় থ্রি লায়ন্স। তারপরে আসলে মূল ভুলটা করে বসেন থমাস টুশেল। কৌশল বদল করে তিনি চলে যান লো ব্লকে। মিডফিল্ডাররাও লো ব্লকে গিয়ে আর্জেন্টিনাকে আক্রমণ করার বদলে তারা আর্জেন্টিনার আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই সুযোগটাই লিওনেল স্ক্যালোনি টিম দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসিরা এই কথাটাই কিন্তু বারবার বলেছেন। এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। গেল ডিসেম্বর থেকে আমি 2 বেলা করে অনুশীলন করেছি। ভালো একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় যথেষ্ট যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ইংলিশ টিম ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডারকে উঠিয়ে নিয়ে তারা ডিফেন্সে আরো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। তখন কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্ডারকে উঠিয়ে তিনি আক্রমণ ভাগে লাউতারো মার্তিনেজকে নামান। স্পেশালি জোনাল মার্কিং এর কথা যদি বলি বা রাইট সাইডের যে কথাটা বলি, যেখানে লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করে 2টো গোল আদায় করে নিয়েছেন, সেই জায়গাটার কথা যদি বলি, এই সুযোগটাকে তো ইংল্যান্ডই করে দিয়েছে আর্জেন্টিনাকে। অনেকেই ফিনালিসিমার কথা বলছে, আমি এভাবে ভাবতে চাই না। আমাদের পুরো ফোকাস এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে। হাতে যে সময়টুকু আছে চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি নিতে। স্পেন দারুণ একটা দল, তবে এই মুহূর্তে আমরাও দারুণ ছন্দে আছি। মিক্সড কিংবা সংবাদ সম্মেলনে বারবারই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে এবার ফিনালিসিমা। এটা নিয়ে মেসি, লাউতারো মার্তিনেজ সবাইকেই প্রশ্ন করা হয়েছিল, যদিও তারা বিষয়টা এভাবে না দেখে স্পেনকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে। তবে দিন শেষে তাদের যে কাজ, সেই কাজের প্রতি দৃষ্টি রাখছে বেশি। আটলান্টা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যোগ্য দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ে রদ্রি ওলমোদের নিয়ে গড়া স্প্যানিশ মিডফিল্ডকে এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে আকাশী নীল জার্সিতে রয়েছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ যত কৌশলী ও শক্তিশালী হন না কেন, তিনি মুহূর্তেই বদলে দিতে পারেন ম্যাচের চিত্র, বলছেন বাংলাদেশের ক্যাপ্টেন। বিশ্বকাপের 48 দলের লড়াই শেষে এখন টিকে আছে শুধু স্পেন ও আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপ অভিযানে দুর্দান্ত সাবেক চ্যাম্পিয়ন স্পেন প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে ফাইনালে পৌঁছে গেছে তারা। 7 ম্যাচে 1 গোল হজম করা স্প্যানিশদের এই পরিসংখ্যানই বলে দেয় তারা কতটা ডমিনেটেড ছিল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউটে ধুঁকতে ধুঁকতে শিরোপার মঞ্চে পৌঁছেছে। তবে বারবার পিছিয়ে পড়েও কামব্যাক করে দেখিয়েছে মেসি, এনজোরা। তাই তো বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া মনে করেন ফাইনালে যোগ্য 2 দলকেই পেয়েছে বিশ্ব। 2টা দল ডিসার্ভ করে, কারণ 2টা দল তো ফাইনালে চলে গেছে না, সো 2টা দল অফকোর্স ডিসার্ভ করে। বাট মেসি আসলে আমরা মনে করছি যখন ইংল্যান্ড প্রথম গোল করছে, মনে করছি ইংল্যান্ড ফাইনালে চলে যাবে, বাট
আউট অফ নোওয়্যার মেসি দুইটা মোমেন্ট ক্রিয়েট করছে, দুইটা গোল হয়েছে, সো এটা খুব ভালো লাগছে। বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড নিয়ে বিশ্বকাপে এসেছিল স্প্যানিশরা। নিজেরা কেন সেরা সেটা মাঠে প্রমাণ দিয়েছে ওলমো, ফ্যাবিয়ান, রদ্রিরা। অন্যদিকে আর্জেন্টিনার মাঝ মাঠে রয়েছেন এনজো ম্যাকঅ্যালিস্টারদের মতো বিশ্ব চ্যাম্পিয়নরা। তবুও ফাইনালে এই ব্যাটেলে স্পেনকে এগিয়ে রাখছেন জামাল ভুঁইয়া। আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপে স্পেন হ্যাজ দ্য বেস্ট মিডফিল্ডার। ওইখানে রড্রি, ফাবিয়ান লুইস, পেদ্রি, দানি অলমো। সো আই থিঙ্ক আমরা যদি মিডফিল্ড নিয়ে কথা বলি তাহলে স্পেন এগিয়ে আছে। স্প্যানিশদের বোঝাপড়া, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির দক্ষতা আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হবে। তবে যে দলটাই 39 বছরের লিওনেল মেসির নামের বিশ্বসেরা জাদুকর রয়েছেন, যিনি মুহূর্তেই বদলে দিতে পারেন ম্যাচের চিত্র। আর্জেন্টিনা একটা প্লেয়ার আছে, ওনার নাম হচ্ছে মেসি। সো মেসি, ইফ ইউ হ্যাভ মেসি, এনিথিং ইজ পসিবল। ফাইনালে স্পেনের শক্তিশালী মিডফিল্ডের দাপট নাকি আর্জেন্টিনার আরও একবার মেসি ম্যাজিক, সে প্রশ্নের উত্তর মিলবে রোববার রাতে। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকাকে আরবান রিজেনারেশন ধারণায় সাংহাই মডেলে পুনর্গঠন করতে চায় সরকার। প্রকল্পের আওতায় ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব পিডিপিপি অনুমতির জন্য পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। সবকিছু ঠিক থাকলে আগামী 3 মাসের মধ্যেই কাজ শুরু করবে রাজুক। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। পাইলট প্রকল্পের মাধ্যমে আগে জনসম্পৃক্ততা তৈরির পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। পাশাপাশি দুটি শহর, বুড়িগঙ্গা তীর ঘেঁষে রাজধানী ঢাকা আর হোয়াংপু উপনদীর তীরে চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই। উন্নত ঝকঝকে সাংহাই হলেও এখনও অন্ধকারে নিমজ্জিত পুরান ঢাকা। 52 বাজার 53 গলি খ্যাত পুরান ঢাকার শতবর্ষী ভবন, সরু রাস্তা, অতিরিক্ত জনঘনত্ব, অগ্নিঝুঁকি, যানজট যেন বাসিন্দাদের নিয়তি। ফায়ার সার্ভিস, অসুস্থতায় অ্যাম্বুলেন্স দুটোই সময় মতো পৌঁছানো কঠিন। দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ন পুরান ঢাকাকে করেছে ঝুঁকিপূর্ণ ও অস্বস্তিকর। অনেক জায়গায় পানি জমা থাকে, পানিটা ঠিক মতো যায় না, ঠিক আছে। আর রাস্তাঘাট আর কি যানজট, একটা আগুন লাগলে ফায়ার সার্ভিস ঢুকার কাজ জানে, নির্ঘাত ঝোলে পুরো ছাই। চিপা চাপায় কেমনি একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবো? একটা ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিস পাইপ ছাড়া কিছু ঢুকতে পারবো না। এই বাস্তবতা বদলাতে সরকার নিয়েছে পুরান ঢাকার মহাপরিকল্পনা। সাংহাই মডেল অনুসরণ করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এলাকাটিকে পরিকল্পিত বাসযোগ্য ও আধুনিক নগর হিসেবে গড়তে চায় সরকার। প্রকল্পের খসড়া এর মধ্যে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। শিগগির প্লট ভিত্তিক কার্যক্রম শুরুর আশা কর্তৃপক্ষের। হংকং, সাংহাই, টোকিও সিটি পরিবর্তন আসছে। আমরা চাই যে সেই আদলে ওল্ড ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করে আমরা নিতে চাই। প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছে, একটা মৃতপ্রায় যে একটা নগর জীবন, সেটাকে আমরা একটা পুনর্জীবন করে একটা আরবান লাইফ, একটা ডাইনামিক লাইফ আমরা দিতে চাই। বিশেষজ্ঞরা বলছেন, পুরান ঢাকা আরবান রিজেনারেশন ইতিবাচক, তবে প্রথমে ব্লক ডেভেলপমেন্ট করে পাইলট প্রকল্প বাস্তবায়ন করে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের মেগা প্রকল্পে রাজনৈতিক সদিচ্ছা থাকাও গুরুত্বপূর্ণ। পাবলিক, প্রাইভেট এবং পিপলস পার্টিসিপেশন, এইটার মধ্যে দিয়ে একটা নতুন ধারণা তৈরি করা জরুরি। ভিত্তিতে যদি 4-5টা কর্মসূচি ভিত্তিক বড় বড় প্রকল্প সরকার, ন্যাশনাল হাউজিং অথরিটি অথবা রাজুকের মাধ্যমে আজকে নেয়, আগামী 3 বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো একটা বড় পরিবর্তনের ধারা সূচিত হবে। পুরান ঢাকার এই পুনর্গঠন প্রকল্প বাস্তবায়নে প্রাক্কালিক ব্যয় ধরা হয়েছে 5,258 কোটি 40 লাখ টাকা। আগামী 3 মাসের মধ্যেই প্রাথমিক কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। আধুনিক নগরের স্বপ্ন দেখে পুরান ঢাকাবাসী, তবে তাদের প্রত্যাশা তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে সরকার যাতে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করে, এতে দেশের সংস্কৃতির সাথে আধুনিক জীবনের এক মেলবন্ধন ঘটবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমে আগ্রাসী হয়ে উঠছে পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদ। ভাঙছে পাকা সড়ক, বসত ভিটা ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং হাট বাজারও। অনেকেই নিরাপদে সরিয়ে নিচ্ছেন বসতঘর। এমন ক্ষতির শিকার মাদারীপুর ও ফরিদপুরের নদী পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড তড়িগড়ি করে জিও ব্যাগ ফেললেও প্রচণ্ড স্রোতে বিলীন হওয়ায় কাজে আসছে না কিছুই। এ অবস্থায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সজল শিকদারকে সঙ্গে নিয়ে সঞ্জয় কর্মকার ও অভিজিতের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহাদাত আকন।
জবান সর্দার আড়িয়ালখা নদের ভাঙনে ভিটেমাটি আর ফসলি জমি হারিয়েছেন 2 বার। নিজের জমি না থাকায় চাচার ঘরে এখন শেষ আশ্রয়। সর্বনাশা এই নদের পাড়ে দাঁড়িয়ে পুরনো স্মৃতি মনে করে দিন কাটছে আতঙ্কে। একই গল্প মাদারীপুরের কালকিনির খুনেরচর এলাকার জয়নাল আবিদিন সহ বহু পরিবারের। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হলে চলতি মৌসুমে বাকি জমিটুকুও হারানোর শঙ্কা তাদের। টানা বৃষ্টিতে জেলার অধিকাংশ নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কেড়ে নিচ্ছে মানুষের বহু বছরের স্বপ্ন। প্রতিদিনই একটু একটু করে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা আর জীবিকার শেষ সম্বল। অব্যাহত ভাঙনে অনেকের দিন কাটছে চরম উদ্বেগ উৎকণ্ঠায়। আমার বাড়িঘর 6 বার ভাঙছে, আমি এখন অসহায় হয়ে গেছি। ভাঙার পরে আমার আর জায়গা নেই যে আমি যে ঘরটায় থাকবো। বর্তমানে আমার চাষার ঘরে আমি থাকতেছি। আগুনে বললে তো আপনার ভিটাটা থাকে, এই নদীতে ভাঙার পরে ভিটাটাও থাকে না, জমি থাকে না। জেলার 250 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা, পালর্দি, ময়নাকাটা, বিশারকান্দি সহ 10টি নদ নদী রয়েছে। এর মধ্যে পদ্মা ও পালর্দি নদী এবং আড়িয়ালখা নদের ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। আর প্রাথমিক পর্যায়ে ভাঙন প্রতিরোধে 28.5 লাখ টাকা ব্যয়ে 8000 বালুর বস্তা ফেলা হচ্ছে। এখানে সমীক্ষা কাজ চলতেছে, অলরেডি 8 মাস হয়ে গেছে। আশা করা যায় সমীক্ষা প্রতিবেদন পাইলে আমরা ডিবিবিটা একটা সাবমিট করব এবং প্রকল্প অনুমোদন সাপেক্ষে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ করব। 5 বছর আগে একই এলাকায় ফেলা জিও ব্যাগগুলো স্রোতে ভেসে গেছে। তাহলে প্রশ্ন উঠেছে, এবারও কি ভাঙন রোধে ফেলা জিও ব্যাগ স্রোতের টানে হারিয়ে যাবে নাকি মিলবে টেকসই সমাধান? এদিকে পোমত্তা, পদ্মা ও আড়িয়ালখা নদের তীব্র ভাঙনে দিশেহারা ফরিদপুরের সদরপুর উপজেলার 3টি ইউনিয়নের বাসিন্দা। গত কয়েকদিনে 1/2 কিলোমিটার পাকা সড়ক, বেশ কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে একাধিক প্রতিষ্ঠান ও একটি বাজার। নদীটা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। তো এভাবে যদি ভাঙতে থাকে, সামনে কিছু স্কুল আছে, দেখা যায় স্কুলগুলো যাবে। যদি বাদ দেয় তাহলে আমাদের এটা অনেক হাজার হাজার সম্পত্তি, হাজার হাজার বিঘা সম্পত্তি এটা রক্ষা হবে। নদী ভাঙ্গন প্রতিরোধে জরুরিভাবে বেশ কয়েকটি ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের জেলা প্রশাসক স্যারকে চিঠি দিয়েছি এবং গত যে উন্নয়ন সমন্বয় সভা হয় সেখানেও বিষয়টি উপস্থাপন করেছি। 4টি স্থানে ইতিমধ্যে আমরা জিও ব্যাগের মাধ্যমে 300 মিটার কাজ সম্পন্ন করেছি। এছাড়া 2টি স্থানে 106 মিটার কাজ বর্তমানে চলমান আছে। সদরপুর উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 11 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ। ভোগান্তি আর দুর্ভোগের অপর নাম পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। নদীতে পানি বৃদ্ধি ও ঘাট সংকটে দুর্ভোগে যাত্রী ও শ্রমিকরা। তবে সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কাজ করছে বলে জানায় কর্তৃপক্ষ। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। দেশের বৃহত্তম নৌরুট পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট। নদীতে পানি বৃদ্ধির ফলে বেড়েছে নদীর স্রোত। সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে পাটুরিয়ার 5 নম্বর ঘাট। এছাড়া মাঝে মধ্যেই বন্ধ থাকছে পাটুরিয়ার 3 নম্বর ঘাট। এতে ঘাট সংকটে প্রতিনিয়ত আটকে থাকছে যানবাহন। এছাড়া নদী ভাঙ্গনের শিকার লঞ্চ ঘাটটিও সরিয়ে নেওয়ায় যাত্রী ছাউনি, পর্যাপ্ত টয়লেট ও নিচু হয় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। 2টা ঘাট চালু, তাও বন্ধর পথে। 3 নম্বর ঘাটটা নতুন ঘাট নামাইছে, সেই ঘাটটাও বন্ধ করে দিছে। এখানে আপনার লাইফ সাপোর্টের যে জ্যাকেটগুলি থাকে এগুলি আমরা পর্যাপ্ত দেখতেছি না। যাত্রী ছাউনি দরকার, তাও নেই। একটা টয়লেটের দরকার, সেটাও নাই। যাইতে 20 মিনিট লাগে, ওইখানে মানে অনেকখানি ঘুরে যেতে হইতেছে। এই সমস্ত দুর্ভোগের কারণে গাড়ি যাত্রী কমে যাইতেছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, পাটুরিয়া, দৌলতদিয়ায় স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এবং বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে একাধিক ঘাট। তবে ঘাটের যাত্রী ছাউনি ও টয়লেট নির্মাণের আশ্বাস বন্দর কর্মকর্তার। যেহেতু ঘাটগুলি সংস্কার মেরামত বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ করে, তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা ওই ঘাট মেরামত করে দিয়েছে। আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে পাটুরিয়া লঞ্চ ঘাটটি আমরা সংযোগ সড়কের নিকটে নিয়ে আসবো এবং পন্টুনটি স্থাপন করব, যাতে যাত্রীরা খুব সহজেই যাতায়াত করতে পারে। বিআইডব্লিউটিএ প্রকৌশল বিভাগের দাবি, বর্ষার পানি বাড়তেই বারবার পরিবর্তন বা বন্ধ করে রাখতে হচ্ছে ঘাট। পানি বৃদ্ধির সাথে সাথে আমরা ঘাটগুলোকে উঁচু করতেছি বা পানি দেখা যাচ্ছে আমরা নেমে যাচ্ছে, সাথে সাথে আমরা নিচু করে ফেলতেছি। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ছোট বড় 19টি ফেরি ও 32টি লঞ্চে প্রতিদিন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সহস্রাধিক যানবাহন ও হাজার হাজার যাত্রী পারাপার করে। সময় সংবাদ, মানিকগঞ্জ।
নদ নদীতে বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার চাহিদা। এতে জমে উঠেছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওরের সাপ্তাহিক নৌকার হাট। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, প্রাচীন হাট হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর আরও একটি রিপোর্ট। প্রতিবছর বর্ষা এলেই কদর বেড়ে যায় মানিকগঞ্জের ৩০০ বছরের পুরনো নৌকার হাটের। সকাল সন্ধ্যা জমজমাট থাকে বেচাকেনা। ছোট ছোট যানবাহনে করে হাটে পৌঁছায় ডিঙি নৌকা, সঙ্গে কাঠমিস্ত্রি ও ব্যবসায়ীরা থাকেন। আকার ও মানভেদে ৩ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত গড়ায় নৌকার দাম। ক্রেতারা বলছেন, পানি বাড়ার সঙ্গে সঙ্গে নৌকার দামও হয়ে যায় চড়া। আমাকে 12 মাসেই নৌকা ছাড়া আমাকে উপায় নেই। নৌকা কিনতে আইছি, কিন্তু নৌকার দাম একটু বেশি। ৩,০০০ টাকার পোশাক মনে করেন ৬,০০০ টাকা এখন। বিক্রেতারা জানান, কাঠ, লোহাসহ অন্যান্য উপকরণের দাম বেড়েছে, পাশাপাশি কারিগরদের খরচও বেশি। এর প্রভাব পড়েছে নৌকায়। কাঠ কিনতে গেলে দাম বেশি, কাঠ ভাঙাইতে গেলে দাম বেশি, লোহা লস্কর সব কিছুর দাম বেশি। এই কারণে ডোঙ্গার দাম বেশি, আমাদের ওরকম লাভ হচ্ছে না। কিনা বেশি, এর জন্যই আমরা দাম একটু বেশি বিক্রি করতেছি। পানি একটু বেশি হলে 200-400 টাকা বলে, আবার পানি যখন কমে যায় তখন মনে করেন এমনি কমে বিক্রি করতে হয়। প্রাচীন এই হাটটি দিন দিন প্রসারিত হচ্ছে, তবে ড্রেনেজ, টিউবওয়েল ও টয়লেটের সুব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। এখানে অনেক নৌকা ওঠে এবং এখানে কোনো টিউবওয়েল নাই, ল্যাট্রিন নাই। এর ব্যবস্থা কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, এর ব্যবস্থা জানি কর্তৃপক্ষ নেই। ঘিওরের এ হাটটিতে প্রতি বুধবার ৯ থেকে ১০ লাখ টাকার নৌকা বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভূমিহীন মানুষের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে শরীয়তপুরে পদ্মার চরে গড়ে তোলা হয়েছিল স্বপ্নের আবাসন। সময়ের ব্যবধানে সেই স্বপ্ন আজ পরিণত পরিত্যক্ত জনপদে। প্রায় ৪ কোটি টাকার সরকারি প্রকল্পে এখন মানুষের উপস্থিতির অভাবে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। প্রশাসন বলছে, প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসন ও অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএম ইসরাফিলের তথ্য ও মিলন খানের ছবিতে রিপোর্ট। ইংরেজি সংখ্যা ১০০ এর আদলে ব্যতিক্রমী নকশায় নির্মিত পুরো আবাস প্রকল্প। উদ্দেশ্য ছিল ১০০ ভূমিহীন পরিবারকে নতুন জীবনের ঠিকানা দেওয়া, কিন্তু বাস্তবে প্রায় ৯০% ঘরেই নেই বাসিন্দা। শরীয়তপুরের নড়িয়ায় চড়াকড়া ইউনিয়নের খাসবাজার এলাকায় ২০২০-২১ অর্থ বছরে আশ্রয় প্রকল্প ২ এর আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৫ একর খাস জমির উপর নির্মাণ করা হয় ১০০টি আধা পাকা ঘর। বাকি পরিবারগুলো অন্য জেলা থেকে কৃষিকাজের সন্ধানে এসে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে। মানুষের বসবাস না থাকায় একে একে উধাও হয়েছে অনেক ঘরের দরজা জানালা। খুলে নেওয়া হয়েছে টিন, কেটে নেওয়া হয়েছে বৈদ্যুতিক তার, বিকল হয়ে পড়েছে গভীর নলকূপ। আশপাশে নেই স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল, ভালো যাতায়াত ব্যবস্থা কিংবা বাজারঘাট। অনেকেই এখন থাকতে অনাগ্রহ প্রকাশ করছেন। এখন আমি ঘর দিছে, এগো অভাব নাই। যার ঘর হেরার থাকে না, বাইরের 8-10 জন থাকে। মসজিদ নাই, মাদ্রাসা নাই, রাস্তাঘাট ভালো না, কল চুরি হয়ে যায়, টিন চুরি হয়ে যায়, জানলা চুরি হয়ে যায়। তবে প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসন ও প্রকল্পের অবকাঠামো রক্ষায় দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, জানায় জেলা প্রশাসক। যে ধরনের বিষয়গুলি, অভিযোগগুলি আসছে আমাদের সামনে, মোটামুটি সকল আশ্রয়নগুলো নিয়ে এরকম 2-1টা ঘর ফাঁকা পাওয়া যাচ্ছে মর্মে আমাদের কাছে তথ্য আছে, তো আমরা সেটা নিয়ে কাজ করছি। ৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের স্থান নির্বাচনে ভুল থাকায় পুরোপুরি ভেস্তে গেছে অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদ, শরীয়তপুর। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কে ভাঙাচোরা ও খানাখন্দের কারণে দুর্ভোগ লেগেই আছে বাসিন্দাদের। আর নতুন করে ড্রেন নির্মাণের জন্য রাস্তা কেটে ফেলে রাখায় আরও নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারের কাজের ধীরগতির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ধলেশ্বরী তীরের 11.25 কিলোমিটার আয়তনের মুন্সিগঞ্জ শহরের প্রধান সমস্যা এখন সড়ক পথের দুর্ভোগ। কিছু সড়কের সংস্কার শুরু হলেও ধীরগতির কারণে নতুন সংকটে বাসিন্দারা।
জেনারেল হাসপাতাল সড়কে ভাঙাচোরা রাস্তায় দীর্ঘ যানজট আর লিকেজ দিয়ে বুদবুদ করে বের হওয়া পৌরসভার লাইনের পানির সঙ্গে বৃষ্টির পানিতে নগরবাসীর দুর্ভোগ চরমে। পিচ উঠে অসংখ্য বড় বড় গর্ত সৃষ্টি হয়, প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়কটির মানিকপুর কেন্দ্রীয় মসজিদ থেকে 10তলা মোড় পর্যন্ত অংশে কয়েক বছর আগের পাকা ড্রেন ভেঙে নতুন করে আবার নির্মাণ শুরু হয়, কিন্তু ধীর গতির চরম মূল্য দিতে হচ্ছে শহরবাসীকে। এইভাবে তো গাড়ি ঘোড়া চালানো যায় না ঠিক মতো, সারা শরীর ব্যথা হয়ে যায়। যেই যা কি আমার ট্যাক্স বেড দিয়েও তো ঠিক মতো রাস্তার কোনো কাজ পেতেছি না। যাতায়াতের সমস্যা হচ্ছে, চলাচলের সমস্যা হচ্ছে, বৃষ্টি পানি জমে থাকে, যাওয়া যায় না। মেরামত করে কিছু সময়ের জন্য এই 1 দিন 2 দিন 4 দিন থাকে, আবার যেই অবস্থা সেই অবস্থা হয়ে যায়। প্রচুর ভোগান্তি, রাস্তাঘাট ভাঙা, এমনকি গাড়ি উল্টে যায়, বাচ্চাদের নিয়ে প্রচুর রিস্কে আছে। আমরা স্কুলে আসতে আমাদের খুবই ভোগান্তি হয়। কাজটা হাতে আইনে আর রাস্তার কাজটা সীমিতভাবে করে, পূর্ণভাবে কাজটা করে না। পৌর কর্তৃপক্ষ বলছে ঠিকাদারের ড্রেন নির্মাণে কচ্ছপ গতির কারণে অচল অবস্থার সৃষ্টি। তবে ড্রেন নির্মাণ দ্রুত শেষ করেই সড়কটি আরসিসি করে সমস্যা স্থায়ীভাবে সমাধান করা হবে। কন্ট্রাক্টর সাহেবকে চাপ দিয়ে হোক বা যে কোনো প্রসেসেই হোক, আমরা বদ্ধপরিকর যে অল্প টাইমে হয়তো আগামী 4 মাসের ভিতরে সর্বোচ্চ আমরা এই কাজটা শেষ করার চিন্তাভাবনা আমাদের আছে। এলাকাবাসীর অভিযোগ 2 বছরের 4 বার মেরামত করা হলেও অনিয়ম ও সঠিক পরিকল্পনার অভাবে টেকসই হচ্ছে না সড়কটি। শহরের প্রধান সড়কের এই মানিকপুর অংশে প্রায় আধা কিলোমিটার এলাকা বেশি নাজুক অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে লাখো মানুষ। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ভোরের সময়ে ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ মনির। পরবর্তী সংবাদগুলো জানিয়ে দিব আমি আলিশা ইসলাম। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেশে প্রথমবারের মতো পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি শিল্পকে বড় ধরনের নীতিগত সহায়তা দিতে যাচ্ছে সরকার। বাজেটে 2030 সাল পর্যন্ত কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তারা বলেছেন, এটি বাস্তবায়ন হলে কমবে উৎপাদন ব্যয়, বাড়বে বিনিয়োগ আর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারেও আসবে নতুন গতি। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। ব্যাটারি চালিত রিকশা, সৌরবিদ্যুৎ প্রকল্প, শিল্প কারখানা সবখানেই বাড়ছে আধুনিক ব্যাটারি ব্যবহার। দেশে ব্যাপক চাহিদা থাকলেও উচ্চমূল্য ও আমদানি নির্ভরতার কারণে লিথিয়াম ব্যাটারি ব্যবহার এখনও সীমিত। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের বাজেটে লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের কাঁচামাল আমদানিতে 2030 সালের জুন পর্যন্ত শুল্ক কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পরিকল্পনা রয়েছে 2028 সালের পর কিছু প্রস্তুত পণ্যে বিদ্যমান বেয়াতি সুবিধা তুলে নিয়ে দেশীয় উৎপাদনকে আরও উৎসাহ দেওয়ার। এই শুল্ক কর কমলে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে সম্ভাবনা রয়েছে বাজারে লিথিয়াম ব্যাটারির দামও কমার। বাড়বে ব্যাটারি চালিত রিকশা, ই-বাইক এবং সৌরবিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা। চাপ কমবে বিদ্যুতের উপর। আগে যে ব্যাটারি কিনতাম 80,000 টাকা, অর্ধেক দামে যদি পাই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। হাইব্রিড সোলার করতে চায় তাদের জন্য এটা ক্রয় করতে অনেক সহজ হবে। এদিকে সরকারের এমন উদ্যোগ বাস্তবায়নের জন্য এনবিআরের কর মওকুফ কার্যকরের অপেক্ষায় আধুনিক লিথিয়াম ব্যাটারি উৎপাদনের অন্যতম কেন্দ্র গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্কের উদ্যোক্তারা। এই নীতিগত সহায়তা কার্যকর হলে উৎপাদন খরচ কমার পাশাপাশি নতুন বিনিয়োগ এবং বাংলাদেশে আধুনিক ব্যাটারি শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এসআরের মধ্যে যে শর্তগুলো দেওয়া, যে কমিটি গঠন করবে, একজন বুয়েটের প্রকৌশলী হবেন কমিটির মধ্যে, তারপরে গাজীপুর ভেট অফিসের ভেট কর্মকর্তারা থাকবেন, এই যে প্রসেস, এটা আমার কাছে মনে হচ্ছে অনেক লেংদি প্রসেস। যদি সরকার সঠিকভাবে এই এসআরও বাস্তবায়নে সিপিসি কোড ব্যবহার করে দেয় তাহলে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির যে উৎপাদন আমরা আরও অনেক বৃদ্ধি করতে পারবো। নীতিগত সহায়তা পেলে বাংলাদেশেও আধুনিক ব্যাটারি শিল্প গড়ে তোলা সম্ভব বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে শুল্ক কর মওকুফের এই সিদ্ধান্ত আসতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকায়। পরিবেশবিদরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে তার সুফল মিলবে জীববৈচিত্র্যেও। জ্বালানির বিষাক্ত হাওয়া বদলে যেতে পারে নিমিষেই। সরকারের এই ভালো সিদ্ধান্তটিকে এখন বিপণনের জায়গায় নেওয়ার জন্য যারা মাঠে কাজ করবে তারা আসলে এটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছাবে, এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা।
পরিবেশ দূষণ থেকে শুরু করে অর্থনীতিতে আমূল পরিবর্তনের জন্য রিনিউয়েবল এনার্জি একদিকে রেখে পাশাপাশি এই যে ট্যাক্স ফ্রি করলো সরকার, এটার ভালো দিকটা মানুষের কাছে পৌঁছানোটা জরুরি। বিশ্ব যখন লিথিয়াম ব্যাটারি নির্ভর এই প্রযুক্তির দিকে অনেকটা এগিয়ে, দেরিতে হলেও বাংলাদেশ সেই যাত্রায় সামিল হয়েছে। একই সঙ্গে শুল্ক কর অব্যাহতির এই উদ্যোগে একদিকে যেমন শক্তিশালী হবে দেশের ব্যাটারি শিল্প, তেমনি বাড়বে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও। আর দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তাও হবে আরও টেকসই। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। কিশোরগঞ্জের বৃহত্তম পাইকারি সবজির হাট বড়বাজারে ভোরের আলো ফোটার আগেই জমজমাট বেচাকেনা। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এ হাটে আসেন টাটকা সবজি কিনতে। সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে দাম। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, কিশোরগঞ্জের বিভিন্ন হাটবাজারে কমেছে সবজির সরবরাহ। গত এক সপ্তাহ ধরে আসলে আস্তে আস্তে সবজির যে সরবরাহ সেটা কম দেখা যাচ্ছে, আর সরবরাহ কম থাকাতে দাম বেড়েছে। প্রতিটি বাজারেই বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। যারা কৃষকরা আছেন তারা যেটি বলছেন যে আসলে এই গত কিছুদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ফসলের অনেক ক্ষতি হয়েছে, শাকসবজির অনেক ক্ষতি হয়েছে, যে কারণে সবজির দাম বেড়েছে। কিশোরগঞ্জের আসলে বিভিন্ন যে এলাকা রয়েছে, 13টি উপজেলা রয়েছে, 13টি উপজেলাতেই বিপুল পরিমাণ আসলে সবজি শাক সবজি জন্মায় এখানে। আর যে সবজির বিপুল যে সমারোহ, যে জেলার যে কয়েকটি পাইকারি বড় হাট রয়েছে, যেমন কিশোরগঞ্জের বড় বাজার, পাকুন্দিয়ার যে পাকুন্দিয়ার যে সরকারি পাইকারি বাজার রয়েছে, এবং কটিয়াদির যে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। আমরা এখন যে বাজারটিতে আছি কিশোরগঞ্জের সবচেয়ে বড় যে সবজির পাইকারি হাট। সকাল থেকে এই হাটে আসলে দূর দূরান্তের যারা কৃষকরা আছেন তারা এই যে সবজি নিয়ে আসেন এবং এই বাজারে বেচাকেনা হয়ে থাকে, পাইকারি দামে বেচাকেনা হয়ে থাকে। সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের মুখর পদচারণায় আসলে এই বাজারটি জমজমাট হয়ে পড়ে। তো আজকে আমরা সকাল থেকে এই বাজারে এসে যেটি দেখেছি যে সবজির যে সরবরাহ তুলনামূলকভাবে আগের চেয়ে আসলে কম এসেছে সবজি। এখান থেকে কিশোরগঞ্জের বিভিন্ন যে উপজেলা পর্যায়ের যে হাটগুলো আছে সেখানকার যে ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীরা এই হাট থেকে পাইকারি দামে আসলে সবজি কিনে নিয়ে যায় এবং ওইসব বাজারে বিক্রি করে। এছাড়াও দেশের বিভিন্ন ঢাকার কাউরান বাজার সহ দেশের বিভিন্ন স্থান থেকে যে পাইকাররা আসেন এবং এখান থেকে দরদাম করে সবজি নিয়ে যান। তো আজকে যে যারা বিক্রেতারা আছেন তারা যেটি বলেছেন যে এই সরবরাহ কম থাকায় আসলে প্রতিটি সবজির দাম বেড়েছে এবং প্রকারভেদে বেশ কিছু সবজি 100-100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা যেটি বলছেন যে দাম যেটি বেড়ে যাওয়াতে আসলে বেচা বিক্রি কিছুটা কমেছে। তো কিশোরগঞ্জের বড়বাজার পাইকারি সবজির হাট থেকে আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে। বর্তমান সরকার নারী বান্ধব, তাই তৃণমূল থেকে নারীদের ক্ষমতায়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুন্সিগঞ্জে ইলিশের সরবরাহ বেড়েছে। ধলেশ্বরী তীরের সর্ববৃহৎ মীর কাদিম মৎস্য আড়তে শ্রাবণের ভোরে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। আরও রয়েছে নদীনালা খাল বিলের তাজা মাছ, উঠেছে সামুদ্রিক মাছও। এ বিষয়ে বিস্তারিত জানাতে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, শ্রাবণ আসতেই ইলিশের সরবরাহ বেড়েছে, সেখানে কিন্তু দামও কমেছে। অন্তত সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 টাকা কমে কিন্তু এখন 2400 টাকা কেজিতে ইলিশ বিক্রি হচ্ছে। এবং আপনারা দেখছেন যে নানা সাইজের ইলিশে কিন্তু বাজার আড়ত এই ভরপুর এবং সেগুলো কিন্তু হাটটাকে বিক্রি হচ্ছে। এবং এইসব ইলিশ কিন্তু পদ্মার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আসলে এগুলো উপকূলীয় ইলিশ, ভোলা অঞ্চল থেকে ইলিশগুলো এসছে। এবং এই ইলিশের
ইলিশের যে দর তারা বলছেন যে ছোট সাইজের ইলিশ কিন্তু 500 টাকা কেজি থেকে একদম নানা সাইজ মিলিয়ে 2400 টাকা 2500 টাকা পর্যন্ত উঠছে। যে 1 কেজি ওজনের ইলিশ 2400 টাকা হলেও আর একটু বড় যেগুলো 1.5 কেজি ওজন সেগুলো বা 1.5 কেজি সেগুলোর দাম কিন্তু আরও বেড়ে 2600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এখানে যে পদ্মা এবং মেঘনা নদী রয়েছে সেখান থেকেও ইলিশ সরবরাহ হয়, তবে সেই মাছের পরিমাণ কিন্তু কম। এছাড়া যে খাল বিলের নানা রকম মাছে কিন্তু বাজার ভরপুর এবং এখানকার যে 46টি আড়ত আছে এই আড়তগুলো ঘিরে কিন্তু একেবারে ভোরে যে 2 থেকে 3 ঘন্টা সেই পুরো সময়টা কিন্তু বাজারে এরকম ভরপুর থাকে এবং নানা অঞ্চলের মানুষ কিন্তু এখান থেকে এসে পাইকারি দরে মাছ কিনে নিয়ে যান। এবং এখানকার যে যারা খুচরা বিক্রেতা আছে তাদের পাশাপাশি কিন্তু অনেক শৌখিন ক্রেতা এখানে আছেন যে সুলভ মূল্যে নেবার জন্য এবং বৈচিত্র্য রকমের যে মাছ এখানে মিলে সেই কারণে কিন্তু অনেক ক্রেতা এখানে আছে। এবং শতাব্দী প্রাচীন যে এই ধলেশ্বরী তীরের এই মাছের হাট সেটি কিন্তু নানা কারণেই বিশেষ ঐতিহ্য বহন করছে এবং খোলা আকাশের নিচে এই হাটটিতে কিন্তু যে 2 থেকে 3 ঘন্টায় প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয় এবং নানা অঞ্চল থেকে এখানে মাছ আসে। বিশেষ করে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু বেশি মাছের সরবরাহ এখানে রয়েছে। তবে এই ধলেশ্বরী তীরে হলো এখানে লঞ্চ ঘাটের লঞ্চ না বেরার কারণে নাব্য সংকট এবং সরু রোডের কারণে নানা রকম চ্যালেঞ্জের কথা তারা বলছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। পাবনায় ডিবি পুলিশের অভিযানে 2টি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ সুপার সুফি উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পৌর শহরের মণ্ডলপাড়া এলাকায় গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় রাতুল নামে একজনকে তল্লাশি চালিয়ে 2টি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বাগেরহাটে নাজিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও জনসাধারণের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চুলকাটি প্রেস ক্লাব চত্বরে ও ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন। যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে আবারও বেড়েছে উত্তেজনার পারদ। বৃহস্পতিবার ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার বিভিন্ন এলাকায় টানা 6ষ্ঠ রাতের মতো দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন, বিমানবন্দর ও ব্রিজ। আহত অন্তত 9 জন। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনার লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে তেহরান। সমঝোতায় পৌঁছতে ইরান এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে টানা 6ষ্ঠ রাতের মতো সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি গণমাধ্যম জানায়, হামলার পর কেশমদ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার সহ বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ইরানের একটি বন্দরের দিকে এগোতে থাকা তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অকেজো করে দেয়ারও দাবি করেছে মার্কিন বাহিনী। তবে থেমে নেই ইরানও। মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান। এরই মধ্যে সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানায়, তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন সামরিক অভিযানে বড় ধরনের ক্ষতির মুখে পড়ায় ইরান চুক্তির পথেই এগোতে চাইছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতে ইসরায়েল সরকার অর্থায়নের মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়ার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
চলমান উত্তেজনার মধ্যে হামলার আশঙ্কায় ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে বাগদাদের যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে নিরাপত্তা হুমকির কারণে ইরাকের উত্তরাঞ্চলের বৃহত্তর খোরমুর গ্যাস ক্ষেত্রের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান। নাসরিন রুমি, সময় সংবাদ। হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগরেও জ্বালানি সরবরাহে বড় সংকটের আশঙ্কা। যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালালে বাব আল মানদেব প্রণালী বন্ধের প্রস্তুতি নিতে হাউথিদের নির্দেশ দিয়েছে তেহরান। একাধিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এরই মধ্যে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন হাউথি নেতা আব্দুল মালিক আল হাউথি। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে বাড়ছে উদ্বেগ। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি সামনে এসেছে। 3টি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালালে এই জলপথ বন্ধের প্রস্তুতি নিতে ইয়েমেনের হাউথি বিদ্রোহীকে নির্দেশ দিয়েছে তেহরান। সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ নেতৃত্বের পর্যায়ে এ নিয়ে আলোচনা হয়েছে এবং বার্তাটি এরই মধ্যে গোষ্ঠীটির কাছে পৌঁছেও গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা হাউথি মুখপাত্র। গোষ্ঠীটির ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে হাউথিরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী হোদেইদা উপকূল, এডেন সাগর এবং বাব আল মানদেব প্রণালীর আশপাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। এখন শুধু চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছে তারা। জানা যায়, প্রণালী বন্ধের সিদ্ধান্তে সরাসরি ভূমিকা রাখবেন ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রতিনিধিরা। এমন পরিস্থিতিতে সৌদি আরবকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন হাউথি নেতা আব্দুল মালিক আল হাউথি। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, রিয়াদ সংঘাতে আরও জড়িয়ে পড়লে দেশটির তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হাউথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৈধ লক্ষ্যবস্তু হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী এরই মধ্যে অচল থাকায় বাব আল মানদেবেও অস্থিরতা তৈরি হলে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি পথ একই সঙ্গে ঝুঁকিতে পড়বে। লোহিত সাগরের এই রুট দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে বাব আল মানদেবে হামলা বা জাহাজ চলাচল ব্যাহত হলে তেলের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায়ও বড় ধাক্কা আসতে পারে বলেও আশঙ্কা তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের সিদ্ধান্তে দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ। রাজধানী কিয়েভ সহ কয়েকটি শহরে রাস্তায় নেমে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাবে রাজি না হওয়াতেই দ্বন্দ্ব তীব্র হয় বলে জানান ফেদোরভ। তবে জেলেনস্কি বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল সমন্বয়হীনতা। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। বিভিন্ন প্লেকার্ড হাতে প্রতিরক্ষা মন্ত্রীকে সরানোর প্রতিবাদে স্লোগান দেন তারা। একই ধরনের প্রতিবাদ হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে। বিক্ষোভকারীদের অভিযোগ, যুদ্ধের এমন গুরুত্বপূর্ণ সময়ে জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে বড় ধরনের ভুল করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি বছরের জানুয়ারিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেন মিখাইল ফেদোরভ। এরপরই দুর্নীতি বিরোধী পদক্ষেপ, ড্রোন ভিত্তিক যুদ্ধ কৌশল, প্রযুক্তি নির্ভর সামরিক সংস্কার এবং অস্ত্র সংগ্রহ ব্যবস্থায় পরিবর্তনের জন্য ব্যাপক প্রশংসা পান তিনি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ড্রোন সক্ষমতা বাড়ানো এবং ক্রিমিয়ায় সাম্প্রতিক অভিযানের পেছনেও তার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। ফেদোরভ জানান, সেনাপ্রধান এবং চিফ অব জেনারেল স্টাফকে বদলানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এ প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়। যদিও জেলেনস্কি তা অস্বীকার করে বলছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফদের মধ্যে দীর্ঘদিন ধরেই সমন্বয়হীনতা চলছিল। তবে জনগণের প্রতিক্রিয়া এবং পরিস্থিতি বিবেচনায় রাখছেন বলে জানান প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের এই প্রকাশ্য মতবিরোধ কেবল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কৌশল ও নেতৃত্ব নিয়েও নতুন প্রশ্ন তৈরি করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। 3 দশকের অপেক্ষার পরও মেলেনি মরদেহ, মেলেনি ন্যায় বিচার। অবশেষে আদালতের এক ঘোষণায় সরকারি নথিতে মৃত হলেন কাশ্মীরের এক নিখোঁজ ব্যক্তি।
কিন্তু মিলল না মরদেহের ঠিকানা। একটি মৃত্যু সনদ আবারও সামনে আনছে ভারত শাসিত কাশ্মীরের হাজারো গুম, অচিহ্নিত কবর আর বিচারহীনতার দীর্ঘ ইতিহাস। 1997 সালের জুলাই শ্রীনগরের কাঠ ব্যবসায়ী আব্দুল রশিদ ওয়ানিকে বাজারে যাওয়ার পথে সেনাবাহিনীর হেফাজতে নেয়। সেদিন রাতে পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার, কিন্তু তিনি আর ফেরেননি। প্রায় 29 বছর পর আদালত জানান সেনাবাহিনীর এক মেজরের হেফাজতেই তাকে হত্যা করে মরদেহ গোপন করা হয়। আদালতের নির্দেশে এবার প্রথমবারের মতো ওয়ানির মৃত্যুর সনদ ইস্যুর পথ খুলেছে। তবে আজও জানা যায়নি কোথায় তার দেহাবশেষ। এই রায়কে কাশ্মীরে জোরপূর্বক গুমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে 1989 সালের পর থেকে সহিংসতার মধ্যে অন্তত 8,000 মানুষ নিখোঁজ হয়েছেন। অনেকের পরিবার এখনো জানেন না তাদের স্বজন জীবিত নাকি মৃত। কাশ্মীরে এসব নারীদের বলা হয় হাফ উইডো বা অর্ধ বিধবা, যারা স্বামীর মৃত্যুর নিশ্চিত প্রমাণ না পাওয়ায় শোকও সম্পূর্ণ করতে পারেন না। গুমের অভিযোগের সঙ্গে বারবার উঠে এসেছে অচিহ্নিত গণকবরের বিষয়টিও। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন দুর্গম এলাকায় 2,700-র বেশি অচিহ্নিত কবর রয়েছে। 2011 সালে কাশ্মীরের মানবাধিকার কমিশনও বহু কবরের অস্তিত্ব নিশ্চিত করে জানায় বেশিরভাগ মরদেহের পরিচয় সরকারের কাছেও নেই। ডিএনএ পরীক্ষার সুপারিশ করা হলেও তা আর বাস্তবায়িত হয়নি। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেই মানবাধিকার কমিশনও বিলুপ্ত হয়ে যায়। ভারত সরকার বরাবরই বলে এসেছে এসব কবরের বেশিরভাগই সংঘর্ষে নিহত অজ্ঞাত বিদ্রোহীদের। অনেক নিখোঁজ ব্যক্তি পাকিস্তানে চলে গেছেন বলেও দাবি করেছে নয়াদিল্লি। তবে ভুক্তভোগী পরিবারগুলোর প্রশ্ন একটাই, স্বজন যদি আর বেঁচে নাও থাকেন, অন্তত তাদের মরদেহ কোথায়? প্রায় 3 দশক পর একটি মৃত্যু সনদ সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি। আরও নতুন করে মনে করিয়ে দিল কাশ্মীরের বহু পরিবারের কাছে যুদ্ধ শেষ হয়নি। তারা এখনো অপেক্ষা করছে সত্য, ন্যায় বিচার আর স্বজনের শেষ ঠিকানার। নাদিম মারজান, সময় সংবাদ। মালাক্কা প্রণালী এড়িয়ে নতুন বাণিজ্য মানচিত্র আঁকছে চীন। একটিমাত্র নৌপথের ওপর নির্ভরতা কমাতে একের পর এক অর্থনৈতিক করিডোর, বন্দর, রেলপথ ও পাইপলাইনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বেইজিং। প্রশ্ন উঠছে, এটি কি শুধু বাণিজ্যের কৌশল নাকি ভবিষ্যৎ ভূরাজনৈতিক সংঘাতের প্রস্তুতি? বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ মালাক্কা প্রণালী মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকা থেকে পূর্ব এশিয়া যাওয়া বিপুল পরিমাণ তেল, গ্যাস ও পণ্য এই প্রণালী দিয়েই চলাচল করে। চীনের আমদানি করা জ্বালানির বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। কিন্তু সংকীর্ণ এই জলপথে যুদ্ধ, অবরোধ কিংবা ভূরাজনৈতিক উত্তেজনা দেখা দিলে চীনের শিল্প উৎপাদন, জ্বালানি নিরাপত্তা ও রপ্তানি সবকিছুই একসঙ্গে চাপে পড়তে পারে। এই আশঙ্কা কি বেইজিং বহু বছর ধরে মালাক্কা ডিলেমা নামে বিবেচনা করে আসছে। এই ঝুঁকি থেকেই চীনের নতুন কৌশল করিডর হেজিং, মানে সমুদ্রপথের পাশাপাশি এমন একাধিক বিকল্প সংযোগ গড়ে তোলা যাতে একটি পথ বন্ধ হলেও পুরো সরবরাহ ব্যবস্থা থেমে না যায়। মিয়ানমারের কিয়াকফিউ বন্দর থেকে ইউনান পর্যন্ত তেল গ্যাস পাইপলাইন, পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে শিনজিয়াং পর্যন্ত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর, মধ্য এশিয়া হয়ে ইউরোপের রেল সংযোগ সবই এই একই কৌশলের অংশ। বিনিয়োগকারী যেমন ঝুঁকি কমাতে সব অর্থ এক জায়গায় রাখেন না, তেমনি চীনও এখন সব বাণিজ্য জ্বালানি একটিমাত্র পথে নির্ভরশীল রাখতে চাইছে না। তবে বিষয়টি শুধু অর্থনীতির নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভূরাজনীতিও। তাই তাইওয়ানকে ঘিরে উত্তেজনা, দক্ষিণ চীন সাগরে প্রতিদ্বন্দ্বিতা, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের শক্তিশালী নৌ উপস্থিতি, সব মিলিয়ে বেইজিং এমন একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছে যা সংকটের সময়ও সচল থাকবে। গত 1 দশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বন্দর, রেলপথ, সড়ক ও জ্বালানি অবকাঠামো নির্মাণে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন। এই কৌশলে লাভবান হতে পারে পাকিস্তান, মিয়ানমার, মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ। একই সঙ্গে ভারত মহাসাগর ও ইউরেশিয়ায় আরও শক্তিশালী হবে চীনের অর্থনৈতিক উপস্থিতি। অন্যদিকে ভারত, যুক্তরাষ্ট্র এবং মালাক্কা কেন্দ্রিক কৌশলগত বাস্তবতাও নতুন করে হিসাব কষতে বাধ্য হবে।
প্রশ্ন হচ্ছে এই নতুন কৌশলে বাংলাদেশের অবস্থান কোথায়? বিশ্লেষকদের মতে বঙ্গোপসাগরকে ঘিরে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাংলাদেশের গুরুত্বও বাড়ছে। একসময় ভারতকে নিয়ে প্রস্তাবিত BCIM করিডোর রাজনৈতিক কারণে থমকে গেলেও এখন বেইজিং বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের ধারণা সামনে আনছে। লক্ষ্য দক্ষিণ পশ্চিম চীনকে আরও দ্রুত বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করা এবং আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহ নেটওয়ার্ককে শক্তিশালী করা। নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারের উপকূলে 2 নৌকাডুবের ঘটনায় 5 শতাধিক রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা জাতিসংঘের। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, জুনের শেষের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা করা 2টি নৌকায় 500 জনের বেশি যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই রোহিঙ্গা জনগোষ্ঠীর। যাত্রীদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে আসা রোহিঙ্গারাও ছিলেন বলেও উল্লেখ করা হয়। হতাহতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না গেলেও সম্ভাব্য প্রাণহানির ঘটনায় সংস্থা দুটির গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে কর্মী সমাবেশ করেছে দলটির মালদ্বীপ শাখার নেতাকর্মীরা। স্থানীয় সময় বুধবার রাতে বিএনপি মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিংয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সহ মালদ্বীপ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের সকল কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন। স্পেনের 2 নাকি আর্জেন্টিনার 1 হালি শিরোপার লক্ষ্যে গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালে মুখোমুখি 2 সেরা দল স্পেন আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে 2 দলকে পাড়ি দিতে হয়েছে নানা চড়াই উতরায়। সহজ পথ কঠিন করে শেষ মুহূর্তের অবিশ্বাস্য কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা। আর এদিকে পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখিয়েছে স্পেন। 19 বছরের ইয়াং সেন্সেশন ইয়ামাল বনাম 39 বছরের অল টাইম গ্রেট মেসি। একদিকে বার্সেলোনার পাওয়ার হাউস পেদ্রি কুবার্সি, অন্যদিকে অপ্রতিরোধ্য মার্টিনেজ আলভারেজ ফার্নান্দেজ। স্পেনের মহাপ্রাচীর উনাই সিমন আর আর্জেন্টিনার বাজপাখি এমি মার্টিনেজ। এবারের বিশ্বকাপ ফাইনালটা হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম সেরা লড়াই। তবে গ্রুপ পর্ব থেকে ফাইনালে পৌঁছানোর পথটা কেমন ছিল 2 দলের? প্রত্যাশার শতভাগ পূরণ করেই বিশ্বকাপ শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আলজেরিয়াকে 3-0 গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক পান লিওনেল মেসি। পরে অস্ট্রিয়াকে 2-0 আর জর্ডানকে 3-1 গোলে হারানোর পর গ্রুপ সেরা হয়ে রাউন্ড অফ 32-তে যায় আর্জেন্টিনা। এদিকে কেপ ভার্দের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরুর পর আবারও গ্রুপ পর্ব থেকে স্পেনের বিদায় নিয়ে শঙ্কা জাগে ফুটবল ভক্তদের মনে। তবে সেই হোঁচটের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি মাইটি স্পেনকে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবকে পরের ম্যাচেই 4-0 গোলে উড়িয়ে ঘুরে দাঁড়ায় স্পেন। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখে লা রোহা। নকআউট পর্বে কেপ ভার্দেকে সহজ প্রতিপক্ষ ভাবলেও আর্জেন্টিনাকে নাচিয়ে ছেড়েছে ভর্জিনিয়ার দল। কঠিন লড়াই শেষে আলবি সেলেস্তারা 3-2 গোলে জয় তুলে নেয়। রাউন্ড অফ 32-তে অস্ট্রিয়ার বিপক্ষে 3টি গোল দিয়ে ক্লিন শিট বজায় রাখে স্পেন। শেষ 16-এর লড়াইটা আরও রোমাঞ্চকর। আর্জেন্টিনার সাথে মিশরের লড়াইটা কাতার বিশ্বকাপ ফাইনালের থ্রিলার থেকে কোনো অংশে কম নয়। 2-0 গোলে পিছিয়ে থেকে শেষ 14 মিনিটে 3টি গোল দিয়ে অবিশ্বাস্য কামব্যাকে জয় পায় আর্জেন্টিনা। পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে 2018 সালের প্রতিশোধ নেয় স্পেন। চিরকালের জন্য চূর্ণ করে রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন। কোয়ার্টার ফাইনালে 10 দলের সুইজারল্যান্ডও কঠিন পরীক্ষা নেয় আর্জেন্টিনার। গোল শোধ করে পাল্টা আক্রমণ চালালে এবারও শেষ মুহূর্তে ঝলক দেখায় আলবি সেলেস্তেরা। ম্যাচ জিতে 3-1 গোলে। এবারও শক্তিশালী প্রতিপক্ষ স্পেনের সামনে। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লা ফুয়েন্তের শিষ্যরা। সেমিতে ইংলিশ পরীক্ষায় আবারও চমক দেখায় আর্জেন্টিনা।
এক গোলে পিছিয়ে থাকার পরও শেষ ৮ মিনিটে মেসির 2 অ্যাসিস্টে 2-1 ম্যাচ জেতে স্ক্যালোনি বাহিনী। অন্যদিকে স্পেনের সামনে ছিল আরেক ফেভারিট ফ্রান্স। এমবাপ্পের দলকে কাঁদিয়ে 2-0 গোলে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে লা রোহা। ফাইনালে পৌঁছানোর আগে এ পর্যন্ত 7 ম্যাচ খেলে 19টি গোল করেছে আর্জেন্টিনা, হজম করেছে 7টি গোল। এদিকে স্পেন গোল করেছে 13টি আর গোল খেয়েছে কেবল 1টি। বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তাপ বাড়ছে মেটলাইফ স্টেডিয়ামে। নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে বরণ করে নেয়ার অপেক্ষায় ফুটবল ভক্তরা। রূপকথার গল্প লেখার অপেক্ষায় স্পেন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ফাইনাল শুরু হবে সোমবার রাত 1টায়। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আর্জেন্টিনা স্পেন ফাইনাল দিয়ে পর্দা নামবে 2026 বিশ্বকাপের। এরই সঙ্গে শেষ হচ্ছে রোনালদো, মেসি, নেইমারের মতো কিংবদন্তিদের বিশ্বকাপ ক্যারিয়ার। জাতীয় দলের জার্সিতেও খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে খ্যাতিমান কিছু কোচও ছেড়েছেন চাকরি। এবারের বিশ্বকাপ স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবে কিছু ফুটবল লিজেন্ডসদের শেষ পদচারণায়। এই জেনারেশন সত্যি নিজেদের ভাগ্যবান মনে করতে পারে। একসাথে মেসি, রোনালদো, নেইমারের পায়ের জাদু দেখেছে। ফুটবলের সেরা তারকাদের এল ক্লাসিকো, থ্রিলার সবটাই পেয়েছে সমর্থকরা। অনেক ফুটবল লিজেন্ডসরাই এবার খেলে ফেলেছেন নিজের শেষ বিশ্বকাপ। জাতীয় দলের জার্সিতে মাঠে নামা নিয়েও আছেন দোলাচলে। ছিলেন কিছু কালজয়ী কোচও, যারা বিদায় বলে ফেলেছেন বিশ্বকাপকে। ফুটবলের আবেগ, ফুটবলের জাদুকর, সর্বকালের সেরা শব্দগুলো শুনলেই অবচেতন মনে ভাসে লিওনেল আন্দ্রেস মেসির প্রতিচ্ছবি। দ্বিতীয় বিশ্বকাপ, গোল্ডেন বুট, গোল্ডেন বল আর বছর শেষে আরও একটা ব্যালন ডিওর জয়ের খুব কাছে এলএম10। আর সত্যি যদি মেসির নামের পাশে এই পুরস্কারগুলো আসে, তবে আর কখনোই তর্ক হবে না মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে। সেই মেসি খেলে ফেলেছেন নিজের শেষ বিশ্বকাপ। খুব শিগগিরই হয়তো জাতীয় দলের জার্সিতেও ঘোষণা দেবেন অবসরের। ক্রিস্টিয়ানো রোনালদো, একটা নাম, অজস্র রেকর্ডের মালিক, হাজারো ইতিহাস। শুধু এই CR7-এর জন্য কখনো কোনো শিরোপা না জেতা পর্তুগালকে বিশ্বব্যাপী সমর্থন দেয় কোটি ভক্ত। এক রোনালদোর খেলায় বুঁদ হয়ে ফুটবলকে ভালোবেসেছে একটা প্রজন্ম। তাকে দেখে শিখে রীতিমতো তারকা বনে গেছে কিছু স্বপ্নবাজ। সেই রোনালদো বিদায় বলেছেন বিশ্বকাপকে। জাতীয় দলে খেলা নিয়েও সিদ্ধান্ত জানাবেন শিগগিরই। ব্রাজিল সম্রাট পেলের রেকর্ড নিয়ে ছিনিমিনি খেলা নেইমারের ক্যারিয়ারটা ছিল একটা দুঃস্বপ্ন। ইনজুরিতে না পড়লে হয়তো মেসি, রোনালদোর মতোই হতে পারতেন মহাতারকা। নরওয়ের বিপক্ষে গোল করে এই সেলেসাও গ্রেট জানান এটিই ছিল তার শেষ বিশ্বকাপ। ফেরা হবে না জাতীয় দলেও। ক্রোয়াট লিজেন্ডস লুকা মদ্রিচও জানান তার বিশ্বকাপে শেষ যাত্রার খবর। এখনো নিশ্চিত করেননি জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন নাকি জানাবেন অবসর। জার্মানির বিদায়ের দিনই বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়ার ইতি টানেন ক্যারিয়ারের। সেনেগালের সাদিও মানেও হাঁটেন একই পথে। বিদায় জানান আন্তর্জাতিক ক্যারিয়ারকে। এছাড়া সাউথ কোরিয়ার সন মিং, মেক্সিকোর গিয়েরমো ওচোয়া, আলজেরিয়ার রিয়াদ মাহরেজও জানান অবসরের ঘোষণা। আলোচনা চলছে আরও কিছু খেলোয়াড়ও স্পষ্ট করবেন তাদের নিয়ে অবসর বিতর্ক। এদিকে বিশ্বকাপের মাঝেই কোচিং ক্যারিয়ার থেকে কেউ অবসর নিয়েছেন, আবার কেউ হারিয়েছেন চাকরি। ফ্রান্সের সবচেয়ে সফল কোচ দিদিয়ার দেশাম জানিয়েছেন অবসরের ঘোষণা। অব্যাহতি পেয়েছেন পর্তুগালের রবার্তো মার্তিনেজ, জার্মানির হুলিয়ান নাগলসম্যান। আর চাকরি ছেড়েছেন নেদারল্যান্ডসের রোনাল্ড কোমেন, উরুগুয়ে, মেক্সিকো, ঘানা সহ আরও কিছু দেশের কোচ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। স্পেন ও আর্জেন্টিনার মহাকাব্যিক ফাইনালের জন্য প্রস্তুত নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই স্টেডিয়ামে 2016 সালে কোপা আমেরিকার ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছিল আর্জেন্টিনার। হতাশায় অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে ফিরে এসেই গড়েন একের পর এক ইতিহাস। সেই মেটলাইফ স্টেডিয়াম এবার সাক্ষী হওয়ার অপেক্ষায় মেসির ব্যাক টু ব্যাক বিশ্বকাপ শিরোপা জয়ের। 26 জুন 2016 এই মেটলাইফ স্টেডিয়ামে অধরা স্বপ্ন পূরণে নেমেছিলেন লিওনেল মেসি। কাঁধে সমালোচনার বোঝা। ক্লাব ফুটবলে ভুরি ভুরি রেকর্ড আর সাফল্য থাকলেও সে সময় জাতীয় দলে অর্জনের খাতাটা শূন্য ছিল তার। তবে কোপা আমেরিকার বিশেষ আসরেও খালি হাতে ফিরতে হয়েছিল মেসিকে। চিলির বিপক্ষে ফাইনালে টাই ব্রেকারে 4-2 গোলে হেরে হতাশায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন।
তবে ফুটবল জাদুকরের তখনও অনেক কিছু দেয়ার বাকি। তাই তো সবার অনুরোধে অবসর ভেঙে ফিরে আসেন, জয় করেন কোপা আমেরিকা, কাতার বিশ্বকাপ, ফিনালিসিমা। 1962 সালে ব্রাজিলের পর ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা। কাফুর পর তৃতীয় ফুটবলার হিসেবে 3টি ফাইনালে খেলার দ্বার প্রান্তে মেসি। মঞ্চ সেই আক্ষেপ আর না পাওয়ার সাক্ষী মেটলাইফ স্টেডিয়াম। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোজয়ী স্পেনের ফিনালিসিমা দেখতে না পারলেও মেটলাইফ সুযোগ করে দিয়েছে ফাইনালের মঞ্চে ফিনালিসিমার স্বাদ নেয়ার। আক্ষেপ আর না পাওয়ার সেই ভেন্যুতে এবার মেসির দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের চ্যালেঞ্জ। বিশ্বকাপের ফাইনালের জন্য প্রস্তুত নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ। চলছে শেষ মুহূর্তের তুলির আঁচড়। পুরো দুনিয়ার সামনে সফল আয়োজনে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ঐতিহাসিক মহারণের সাক্ষী হওয়ার অপেক্ষায় 82,500 জনের বেশি দর্শক। এরই মধ্যে ফিফার প্ল্যাটফর্মে চলছে শেষ সময়ের টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছে $7,380 থেকে $29,995 মধ্যে। টিকিটের দাম বেশি হলেও হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। স্টেডিয়ামের চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবাররা আলো ছড়াবেন এই স্টেডিয়ামে। 2010 সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপের পর এই ভেন্যুতে আরও একবার বিশ্বকাপ জয়ের স্বাদ নিতে মরিয়া স্পেন। অন্যদিকে অমরত্বের স্বাদ পাওয়া মেসির চোখে কাতার বিশ্বকাপে মরুর বুকে ফুল ফোটানোর পর আরও একবার বিশ্বজয়ের স্বপ্ন। পারভিন আক্তার, সময় সংবাদ। মেসি না রোনালদো, এই প্রশ্ন আসলেই বিভক্ত হয়ে যায় ফুটবল সমর্থকরা। তবে আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয়া ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের কাছে মেসি সেরা। এই বয়সে এসেও এলেমটেনের পারফরমেন্স থেকেই অনুপ্রাণিত হয়ে নিতে চান রিটায়ারমেন্টের সিদ্ধান্ত। একই সঙ্গে ইংলিশ কোচ টুখেলও অকপটে স্বীকার করে নিয়েছেন সারা সপ্তাহ জুড়ে এক লিওনেল মেসিকে নিয়ে প্রস্তুতি নিলেও কোনো পরিকল্পনাই যেন তাকে আটকানোর জন্য যথেষ্ট ছিল না। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, সংক্ষেপে গোট, অর্থাৎ সর্বকালের সেরা। ইন্টারন্যাশনাল, ক্লাব ফুটবল সব মিলিয়ে ফুটবল বিশ্বের গোটকে। তা নিয়ে সমর্থকদের মধ্যে দেখা যায় নানা তর্ক বিতর্ক। 39 বছর বয়সে এসেও মেসি যেন বারবার নিজের ভক্তদের সুযোগ দিচ্ছেন তার পক্ষ নিয়ে জোর গলায় দাবি করার যে তিনি সর্বকালের সেরা। একটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা, সেই সঙ্গে একটি দুটি নয় 8টি ব্যালন ডিওর এই বিশ্ব সেরার ঝুলিতে। ফ্যানরা যেখানে বিভক্ত, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের কাছে সিদ্ধান্তটা স্পষ্ট। গোট মানে লিওনেল মেসি। 2022 সালে গণমাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তিনি 2026 বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও ম্যাচ শেষে ভয়ঙ্কর মেসির প্রশংসা করতে ভুলেননি কেইন। বলেন এই বয়সে এসেও মেসি যেভাবে নিজের দলের হয়ে খেলছে তা তাকে অনুপ্রাণিত করছে। তাই অবসরে যাওয়ার সিদ্ধান্ত এখনও নিতে চান না তিনি। মেনে নেওয়াই আমার মূল লক্ষ্য। শুধু ইংলিশ অধিনায়কই নন, কোচ থমাস টুখেলও মেসির পারফরমেন্সে মুগ্ধ। এলেমটেনের পায়ের জাদুর কাছে হেরে গেলেও ম্যাচ শেষে যেন অকপটেই স্বীকার করে নিয়েছে মেসির শ্রেষ্ঠত্ব। বলেন ইংল্যান্ড সারা সপ্তাহ জুড়ে আর্জেন্টাইন অধিনায়ককে ঘিরে নানা পরিকল্পনা করেছিল, কিন্তু গণমাধ্যমে টুখেল জানান মাঠে মেসিকে আটকাতে কোনো পরিকল্পনাই যথেষ্ট ছিল না। আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি। আপনি তাকে 85 মিনিট পর্যন্ত আটকে রাখতে পারেন, কিন্তু সব রক্ষণ ভেঙে দিতে মেসির মাত্র সময় লাগে 5 সেকেন্ড। আমাদের সঙ্গে ম্যাচেও তাই হয়েছে। 2টি অ্যাসিস্ট, কোনো তাড়াহুড়ো নেই, একটিও অপ্রয়োজনীয় নড়াচড়া নেই, শুধুই নিখাত ফুটবল বুদ্ধিমত্তা। সে জোর করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় না। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড বা ইংল্যান্ড সব প্রতিপক্ষের বিরুদ্ধেই দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন লিওনেল মেসি। ম্যাচে জেতার পর অধিনায়ককে ঘিরে সেলিব্রেট করায় বলে দেয় আল বিসেলেস্তেদের জয়ের কাণ্ডারিকে। তাই ম্যাচগুলো শেষে প্রতিপক্ষদেরও যেন তিনি মানতে বাধ্য করান তিনিই সেরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে ইংল্যান্ডকে হারানোর পর রাজনৈতিক বার্তা দিয়ে নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন ফুটবলাররা ফকল্যান্ডস দ্বীপ নিয়ে ব্যানার প্রদর্শন করায় আলবিসেলেস্তেদের বিপক্ষে তদন্তের দাবি তুলেছেন ইংলিশ বাণিজ্য মন্ত্রী পিটার কায়েল। ফিফা কোনো বার্তা না দিলেও ধারণা করা হচ্ছে রোববারের ফাইনালের আগে কোনো ধরনের শাস্তি পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আটলান্টায় যা ঘটল তার রক্তক্ষরণ ঘটিয়েছে ব্রিটিশদের মনে, আর সে রক্তক্ষরণের পরিমাণ বোঝা যাচ্ছে ইংলিশ সংবাদপত্রগুলোর শিরোনাম দেখে। বিধ্বস্ত, হতবাক, স্বপ্নের মৃত্যু, থ্রি লায়ন্সের কষ্ট বাড়িয়েছে ফকল্যান্ড ইস্যু। থমাস টুখেলদের শুধু বাড়িই পাঠালো না আর্জেন্টিনা, খোঁচা দিয়েছে ৮২ ওই যুদ্ধ নিয়েও। ম্যাচ শেষে রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছেন লওতারো লিজান্দ্রোরা, আর তাতে বেশ ক্ষেপেছে ব্রিটিশরা। দেশটার বাণিজ্য মন্ত্রী পিটার কাল দাবি করেছেন সুষ্ঠু তদন্তের। এমন আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। ফুটবলের সাথে রাজনীতি মেশানো যাবে না। আসলে এটাই ফুটবল বিশ্বকাপের অন্যতম প্রধান নীতি। এখন এটা ফিফার ব্যাপার। আমি আশা করব ফিফা এ বিষয়ে গুরুত্ব দিয়ে পূর্ণ তদন্ত করবে। ফিফার কোড অফ কন্ডাক্ট অনুযায়ী মাঠে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন কিংবা কোনো লেখা সবকিছুতেই রয়েছে নিষেধাজ্ঞা। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের আগেও এ ব্যাপারে দেয়া হয় সুস্পষ্ট নির্দেশনা। ফকল্যান্ডস দ্বীপ নিয়ে কোনো ধরনের উস্কানি দেয়া যাবে না সেমিফাইনালের মঞ্চে। তবে এত কড়াকড়ির পরেও ওই ব্যানার কিভাবে আলবিসেলেস্তেদের হাতে পৌঁছালো সেটাই এখন বড় প্রশ্ন। আর এমন কর্মকাণ্ডে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে আকাশী নীল শিবিরের ফুটবলাররা। রাজনৈতিক উস্কানির কারণে ২০১২ সালে নিষিদ্ধ হয়েছিল দক্ষিণ কোরিয়ান ফুটবলার। ২০১৮ বিশ্বকাপে আর্থিক জরিমানা করা হয় সুইজারল্যান্ডের ফুটবলারদের। এবারের বিশ্বকাপে মিশরের কোচের বিরুদ্ধেও আছে একই ধরনের অভিযোগ। অস্ট্রেলিয়াকে হারানোর পর তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। অবশ্য এখনও হাসাম হোসেনের সে ইস্যুর নিষ্পত্তি ঘটেনি। আর্জেন্টাইনদের বিরুদ্ধেও তদন্ত শুরু হলে বিশ্বকাপ ফাইনালের আগে শাস্তি প্রয়োগের সম্ভাবনা ক্ষীণ। রাজনৈতিক বার্তার কারণে সাধারণত $5 থেকে $20,000 পর্যন্ত আর্থিক জরিমানা করে ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপ ফাইনালের উন্মাদনার মাঝেই নতুন উদ্বেগ বায়ু দূষণ। নিউ ইয়র্ক সিটির জন্য জারি হয়েছে এয়ার কোয়ালিটি অ্যালার্ট, যেখানে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। কানাডার দাবানলের ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক সিটির বাতাস। যদিও ম্যাচের আগে বৃষ্টি হলে সম্ভাবনা থাকবে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার, এমনটাই প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। প্রথমবারের মতো ৪৮ দেশের অংশগ্রহণে আয়োজিত ফিফা বিশ্বকাপ দর্শকদের নানান নাটকীয়তা আর রোমাঞ্চে মাতিয়ে ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে 2 ফাইনালিস্টের নাম। তবে এই আনন্দের ভারী মূল্য দিতে হয়েছে পরিবেশকে। ১০৪টি ম্যাচের জন্য বাড়তি যাতায়াত আর ভ্রমণে বায়ু দূষণের মাত্রা আগেই ছিল শীর্ষে। এবার মেসি আমালদের লড়াইয়ের আগে বাড়তি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কানাডার দাবানলের ধোঁয়া। রোববার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটিকে ঘিরে পুরো বিশ্ব যখন উন্মাদনায় মেতেছে, তখন নিউ ইয়র্ক সিটির জন্য জারি হয়েছে এয়ার কোয়ালিটি অ্যালার্ট। বিশেষজ্ঞরা বলছেন কানাডার দাবানলের ধোঁয়া দক্ষিণ দিক থেকে নেমে আসায় বাতাসের মান খারাপ হয়েছে। ৮২,৫০০ দর্শক ধারণ ক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামটি সেদিন কানায় কানায় পূর্ণ থাকার কথা, তাতে বড় আশঙ্কাই দেখা দিয়েছে। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন ম্যাচের আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। অবশ্য আসা শুরুর আগেই বলা হয় এটাই হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে দূষণকারী বিশ্বকাপ, যার মূল কারণ অতিরিক্ত যাতায়াত। মোট দূষণের ৮৭% আসবে শুধু ভ্রমণ থেকে। কানাডার ভ্যাঙ্কুভার থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি পর্যন্ত এই আসরের বিস্তার ২,৮০০ মাইল। লাখো দর্শক প্রিয় দলের খেলা দেখতে বিমানে চড়ে ছুটেছেন এ শহর থেকে ও শহরে। এরপরও বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচকে ঘিরে উত্তেজনার কমতি নেই। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন নজরটা থাকবে আবহাওয়ার দিকেও। বৃষ্টি হলে দূষণের মাত্রা কমতে পারে, তাতে স্বস্তি পাবেন হাজারো দর্শক থেকে শুরু করে মেসি আমালরা। রাফি আমিন, সময় সংবাদ। বিশ্বকাপ ফাইনালে তোড়জোড়ের মধ্যেই নীরবে নিজেদের শেষ ম্যাচের প্রস্তুতি সারল ফ্রান্স। মায়ামিতে বিশ্বকাপের ৩য় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে লেস ব্লুজরা। আজ যেখানে থাকার কথা ছিল ফাইনালের মহাকাব্যিক প্রস্তুতি, সেখানে বিষণ্ণ মনে ফ্রান্সকে নামতে হচ্ছে সান্ত্বনার এক লড়াইয়ে। গুঞ্জন আছে আন্তর্জাতিক সার্কিটে ফ্রান্সের কোচ হিসেবে এটা হবে দিদিয়ের দেশমের শেষ ম্যাচ। এটাই হয়তো নিয়তি, ফুটবলের নিষ্ঠুরতম সৌন্দর্য। ২৪ ঘন্টা আগেও যাদের প্রতিটা স্নায়ু কাঁপছিল বিশ্বজয়ের রোমাঞ্চে, আজ তাদের কাঁধে চেপে বসেছে স্বপ্নভঙ্গের পাহাড় সম মানসিক ক্লান্তি। ডালাসের অভিশপ্ত রাতের পর ফ্রান্স ফুটবল দল যখন অনুশীলনে, তখন সেখানে ছিল না উচ্ছ্বাস, ছিল না চিরচেনা উৎসবের আমেজ।
ডাগ আউটে ছিলেন না কিলিয়ান এমবাপে, ওসমান ডেম্বেলে, মাইকেল অলিভেরা। সেমিফাইনালের চরম হতাশার পর বিশ্রামে ছিলেন দলের বড় তারকারা। তবে মাঠের সবুজ ঘাসে ঠিকই ঘাম ঝরাতে হয়েছে মানুকোনিয়া, লুক এর্নান্দেস আর তরুণ দেজিয়ে দুয়েদের। পায়ে বল নিয়ে অভ্যস্ত দৌড়গুলো ছিল বড্ড ভারী, বড্ড চেনা কিন্তু অচেনা। মাঠের এক প্রান্তে দীর্ঘদিনের বিশ্বস্ত সাইড বেঞ্চার লুকা দিনিয়ের সাথে গভীর কোনো আলোচনায় মগ্ন ছিলেন কোচ দিদিয়ের দেশাম। হয়তো খুঁজছিলেন সেই ভুলের উত্তর যা কোচ হিসেবে জোড়া ট্রফি জেতার সুযোগটা কেড়ে নিয়েছে তার কাছ থেকে। রন্ডোড্রিডের বৃত্তটায় বল ঘুরেছে ঠিকই, কিন্তু খেলোয়াড়দের মন পড়েছিল ডালাসে। ব্রাজিলের পর টানা 3 বার ফাইনাল খেলার যে কীর্তি গড়ার খুব কাছে দাঁড়িয়েছিলেন ফরাসিরা, এক রাতের ব্যবধানে তার রূপ নিয়েছে একরাশ আক্ষেপে। তবে এই ট্র্যাজেডির মাঝেও রয়েছে এক লড়াকু অধ্যায়ের সমাপ্তি। ফরাসি ফুটবলের কিংবদন্তি কোচ দিদিয়ের দেশমের এটাই হতে যাচ্ছে শেষ অ্যাসাইনমেন্ট। বিদায়ের আগে নিজের শেষ ম্যাচে শিরোপার স্বাদ আর পাওয়া হলো না তার। রোববার যখন নিউ ইয়র্কের আকাশে ফাইনালের আতশবাজি ফুটবে স্পেন আর আর্জেন্টিনার হাত ধরে, তার ঠিক আগের দিন শনিবার মায়ামির মাঠে নামতে হবে ফ্রান্সকে। প্রতিপক্ষ আরেক ভাগ্যাহত ইংল্যান্ড। বিশ্বজয়ের মুকুট হারিয়ে তাদের সান্ত্বনা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যা কেবলই নিজেদের ফুটবল ঐতিহ্য আর মর্যাদা অক্ষুণ্ণ রাখার লড়াই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ফাইনালের আগে সুখবর পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফ্রান্সকে সরিয়ে আবারও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরলেন মেসিরা। সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে শিরোপার মঞ্চে পৌঁছে গেছে আলবিসেলেস্তেরা। এতেই যেন হারানো জায়গা ফিরে পেল মেসিরা। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরু করেছিল লিওনেল স্ক্যালোনির দল। তবে কয়েকদিন আগে ফরাসিদের কাছে শীর্ষস্থান হারায় আর্জেন্টিনা। কিন্তু ফাইনালের আগে র্যাঙ্কিং পুনরুদ্ধার হলেও সমর্থকদের মনে একটু ভয় কাজ করতে পারে, কারণ আধুনিক ফিফা র্যাঙ্কিং চালুর পর টেবিল টপাররা কখনো শিরোপা জিততে পারেনি। তাই আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরতে হলে এই অভিশাপ কাটাতে হবে। মেসিদের সঙ্গে ইয়ামালরাও সুখবর পেয়েছেন। সেমিতে ফ্রান্সকে হারিয়ে স্প্যানিশরাও এক ধাপ উন্নতি করে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে। শেষ চারে বিদায় নেওয়া ইংল্যান্ড 4 নম্বরেই আছে। ব্রাজিল ও মরক্কো এক ধাপ করে উন্নতি করলেও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল 2 ধাপ নেমে 7-এ গিয়ে ঠেকেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গ্রেফতারের পর সেনা হেফাজতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর। সামরিক আদালতে হবে বিচার, আসামিকে হস্তান্তর করে জানালো ডিবি। 24 17 জুলাই রণক্ষেত্রে পরিণত হয় দেশ। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে আন্দোলন দমানোর চেষ্টা করে হাসিনা সরকার। পরদিন কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় ছাত্ররা। সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করছে একটি গোষ্ঠী। বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের এইচএসসির অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ইতিহাস ঐতিহ্য বজায় রেখে পুরান ঢাকাকে আধুনিকায়নের পরিকল্পনা। প্রকল্পের খসড়া পরিকল্পনা কমিশনে 3 মাসে কাজ শুরুর আশা। বাস্তবায়নের জরুরি রাজনৈতিক সদিচ্ছা। যোগ্য দল হিসেবে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা। ফাইনালেও জ্বলে ওঠার অপেক্ষায় মেসি, লাউতারোরা ছাড় দেবে না ইয়ামালের স্পেনও। এই ছিল ভোরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর সকালে সময় নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ আলিশা আপনাকে। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।